আশা করি সকলে ভালো আছেন। এখন আমি সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা আলোচনা করব। ধারা ৫ প্রাসঙ্গিক তথ্যই প্রমাণযোগ্য। মামলার সাথে সম্পর্কিত তথ্যই আদালতে গ্রহণযোগ্য হবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি খুনের মামলায় আসামির ১০ বছর আগের স্কুল জীবনের ঘটনা সাধারণত প্রাসঙ্গিক নয়। কিন্তু ঘটনার দিন তার অবস্থান কোথায় ছিল, সেটি প্রাসঙ্গিক। ধারা ৬ ঘটনার সাথে তাৎক্ষণিকভাবে যুক্ত ঘটনা বা বক্তব্য গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ বলা যায় যে, রাস্তার মধ্যে একজন ব্যক্তিকে ছুরি মারা হল। সঙ্গে সঙ্গে ভুক্তভোগী চিৎকার করে বলল, রবিন আমাকে ছুরি মারছে। এই তাৎক্ষণিক বক্তব্য আদালতে গ্রহণযোগ্য হতে পারে। ধারা ৮ উদ্দেশ্য, প্রস্তুতি ও আচরণ। অপরাধের উদ্দেশ্য ও ঘটনার আগে পরে আচরণ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ব্যক্তি খুনের একদিন আগে অস্ত্র কিনেছে এবং ঘটনার পর পালিয়ে গেছে। এগুলো তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পরিস্থিতিগত প্রমাণ হতে পারে। ধারা ১৭ স্বীকারোক্তিমূলক বক্তব্য। নিজের বিরুদ্ধে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ সাক্ষ্য হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, করিম বন্ধুকে বলল, হ্যাঁ, আমি টাকাটা নিয়েছি। পরে সেই বন্ধু আদালতে সাক্ষ্য দিলে এটি স্বীকারোক্তিমূলক বক্তব্য হিসেবে গণ্য হতে পারে। ধারা ২৪ ভয় বা প্রলোভনে নেওয়া স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। চাপ দিয়ে আদায় করা স্বীকারোক্তি আদালত গ্রহণ করবে না। উদাহরণস্বরূপ বলা যায়, পুলিশ বলল, দোষ স্বীকার না করলে মার ধরা হবে। ভয়ে আসামি দোষ স্বীকার করল। এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য নাও হতে পারে। ধারা ২৫ পুলিশের কাছে স্বীকারোক্তি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি সাধারণত আদালতে গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, থানায় বসে আসামি বলল, আমি চুরি করেছি। শুধু এই কথার ভিত্তিতে তাকে দোষী করা যাবে না। ধারা ২৬ পুলিশ হেফাজতে স্বীকারোক্তি। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তিও সাধারণত গ্রহণযোগ্য নয়। যেমন, আসামি থানার লকআপে থেকে অপরাধ স্বীকার করল। ম্যাজিস্ট্রেটের সামনে না হলে তা আদালত গ্রহণ নাও করতে পারে।